আসসালামু আলাইকুম। সুন্দুকে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাছের দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সেদিন পেঁয়াজগুলো লাগিয়েছিলাম। দেখুন এই মাত্র ৪-৫ দিনে কত সুন্দর পেঁয়াজের গাছ হয়েছে। আরিয়ানের বাবার হাতে লাগানো গাছের প্রথম ক্ষীরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রাহিম। এক পাশ দিয়ে মনে হয় পোকা কামড়ে দিয়েছে, তো আর ২-১ দিন রাখলে এটা ওখানেই পচে যেত। ছোট ছোট কয়েকটা গাছ, তেমন কোনো যত্ন করা হয়নি, তারপরেও মোটামুটি কয়েকটা ক্ষীরা হয়েছে। তার মধ্যে থেকে যেগুলো বড় আছে সেগুলোই পেরে নিব। এখানে ছোট ছোট আরো অনেকগুলো ক্ষীরা আছে। তো এই যে দেখুন আরো একটা মোটামুটি পারা যাবে, তারপরেও না থাক, আরো ২-৩ দিন থাকলে ক্ষীরাটা আর একটু বড় হবে। আর ওই যে আরো ছোট ছোট মোটামুটি অনেকগুলোই আছে। এই যে দেখুন আরো একটা। আমার এখানে জায়গা যেহেতু অল্প, তাই আমি এই একেবারে বেসিক যে জিনিসগুলো ওগুলোই লাগানোর চেষ্টা করি। ক্ষীরা লাগানোর কথা কখনো ভাবিনি। এই বছর আরিয়ানের বাবা জানি না কিভাবে কি মনে করে লাগিয়েছেন। তবে মোটামুটি ভালোই হয়েছে। টেস্ট করা হয়ে গেছে। সামনের বছর আমি আরেকটু বেশি করেই লাগাবো। এখন আমি কয়েকটা মরিচের চারা লাগাবো। যদিও আগে একবার আমি লাগিয়েছি, অনেকগুলো চারা লাগিয়েছিলাম। কিছুটা জায়গা খালি হয়ে গেছে। আমার মুরগিগুলো পাতা খেয়ে ফেলেছে, গাছের আগা খেয়ে ফেলেছে। তারপরে আমার ছাগলের ছোট ছোট বাচ্চাগুলো কয়েকটা গাছের আগা ভেঙে দিয়েছে। তো ওই গাছগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি, আর গর্তগুলো খালি পড়ে আছে। তাই ওই খালি জায়গাটা পূর্ণ করব। এই টবে মাত্র ২ টা চারা ছিল। আর এই ২ টা চারা অনেকটা হেলদি, পাতা দেখেই বোঝা যাচ্ছে। মাটিতে লাগালে হয়তো গ্রোথটা একটু ভালো হবে। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ অনেকগুলো টুইস্ট আজকের এই ভিডিওতে আমি এড করেছি। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আরো একটা কথা, গতদিন একজন আপু আমাকে কমেন্ট করেছেন, তুমি চাইলে ভিডিওতে সিলেটি ভাষায় ভয়েস দিতে পারো, কারণ তুমি যখন শুদ্ধ ভাষায় কথা বলো তখন কিছুটা শব্দের উচ্চারণ সঠিক হয় না। এটা একেবারেই সঠিক, কারণ আমি নিজেও এটা উপলব্ধি করতে পারি। তবে একটা জিনিস কি আমি বলি, মানে সিলেটি যারা, তারা যত শুদ্ধ করে, যত ভালো করে শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করো, তাদের উচ্চারণে একটা টান থেকেই যায়। কারণ শুদ্ধ বাংলার মধ্যে আর সিলেটি ভাষার মধ্যে উচ্চারণের অনেকটা তফাৎ। তো এটা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। তার কারণ আমি ভিডিওতে প্রথম থেকেই শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করেছি। আর আমার ভিউয়ার্স যারা, তারা সবাই কিন্তু সিলেটি না, বেশিরভাগ নন সিলেটি। তাই আমি এখন চাইলেও আমার ভিডিওর ভয়েসের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো না। তার কারণ নন সিলেটিদের আমার সিলেটি ভাষাটা বুঝতে অসুবিধা হবে। আর শুদ্ধ বাংলা যেহেতু কম বেশি সবাই বুঝতে পারেন, তাই সিলেটিদের শুদ্ধ বাংলা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করারও কোনো মানে নেই। যেভাবে চলে আসছে সেভাবে যাক। আমার কাছে তো সব ভিউয়ার্সরাই সমান। আর আরো একটা কথা, আমি যেদিন এই সিঙ্কে কোনো কাজ করি, আমার একজন আপু কমেন্ট করেন, তুমি এত কিছু করো, এত কিছু করতে পারো, সিঙ্কে কেন একটা পানির পাইপ লাগাতে পারো না? তো ওটা আমি ইচ্ছা করেই লাগাই না। আর আমি যে এত কিছু করি এমনটাও না, আমি তো এক্সট্রা কোনো খরচ করি না, যেটা আমার প্রয়োজন মানে না করলেই হয় না, সেটাই আমি করার চেষ্টা করি। আর আমি ঠিক করেছি গড়ে আপাতত ১-২ বছর কোনো কাজ করাবো না, কারণ গড়ের কাজ শুরু করলেই দেখা যায় একটার পর একটা চাহিদা বাড়তেই থাকে। একটা কাজ শুরু করলাম, তারপরে আরো একটা করে নেই, আরো একটা করে নেই, এরকম করে করে দেখা যায় কোনো সেভিংস থাকে না। তো এই জন্য আমি ঠিক করেছি এখন আর গড়ে কোনো কাজ করাবো না। আর এখানে শুধু যে একটা পানির পাইপ লাগাবো এমনটা না। এখানে যদি আমি একটা পানির পাইপ লাগাতে যাই,
তাহলে আমাকে আরো একটা মোটর কিনতে হবে। কারণ বর্তমানে আমার যে মোটরটা আছে, ওই মোটরে আমার ওই ডালাই পর্যন্ত পানি উঠবে না। আর তারপরে একটা সিনটেক্স, আমাদের ঘরে কমপক্ষে ২,০০০ লিটারের একটা সিনটেক্সের প্রয়োজন হবে। তাছাড়া আমার সিঙ্কটা বসাতে একটা ভুল হয়ে গেছে। তাই আমি এখন সিঙ্কটাকে আবারও মডিফাই করতে হবে। এটা এখান থেকে উঠিয়ে আবার নতুন করে টাইলস কেটে-কুটে বসাতে হবে। তারপরে আ মোটর সিস্টেম করতে গেলে পাইপ লাগবে। তো মোটামুটি সবকিছু মিলিয়ে আমি দেখেছি ৫০,০০০-৬০,০০০ টাকার মতন খরচ হবে, যেটা আমি এই মুহূর্তে খরচ করতে চাচ্ছি না। আমার ঘরের পাশেই পানির কল বসানো আছে। আমার তো পানির কোনো সমস্যা হচ্ছে না, বাসন ধোয়ারও কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হতো তাহলে কষ্ট করে হলেও ম্যানেজ করার চেষ্টা করতাম। তো যাই হোক, আপাতত আমি ঠিক করেছি মানে ঘরে কোনো কাজ করাবো না। কারণ বিপদ-আপদের জন্য সামান্য কিছু টাকা সেভ করে রাখতে হয়। ঘরের কাজ শুরু করে দিলে দেখা যায় ওটাও রাখা যায় না। যেটা আমি অনেকবার ফেস করেছি। এদিকে আপনাদের সাথে গল্প করে আমি আমার জন্য ১ কাপ বুলেট কফি তৈরি করলাম, চিনি ছাড়া। আর আরিয়ানের মেসের জন্য দুধ এবং চিনি দিয়ে ১ কাপ সাদা কফি বানালাম। গতদিন যখন আমাদের স্কুলের খেলার প্রাইজ গুলো কিনতে শপিং মলে গিয়েছিলাম, তো আমার নিজের জন্য আমি ২ সেট গ্লাস এনেছি। আমার শোকেজে কিছু মেহমানদের জন্য গ্লাস রাখা ছিল। শিফা একটা করে সবকটা গ্লাস ভেঙে দিয়েছে। মানে কেউ এলেন, একবার শোকেস থেকে বের করা হলো। তারপরে দেখা যায় লুকিয়ে রাখার আগ পর্যন্ত ও ২-৩ টা গ্লাস ভেঙে দেয়। মানে ওর বাসন ভাঙ্গাটা একটা স্বভাব। সেই আগেও ছিল, এখনো আছে। ৫-৬ টা গ্লাস রয়েছে, তাই আবার নতুন করে আমি ২ সেট গ্লাস এনেছি। এখানে ২ ডিজাইনের আছে। সিম্পল এর মধ্যে এগুলোর নিচের দিকে একটু ডিজাইন করা। আর বাকি ৬ টা একটু অন্য ডিজাইনের। গ্লাসগুলো মোটামুটি অনেকটা হেভি। আর আমি যখন কোনো কাঁচের জিনিসপত্র কিনি বা বাসনপত্র কিনি, আমি ওই শপিং মলটা থেকেই কিনার চেষ্টা করি। কারণ দামটাও তুলনামূলকভাবে একটু কম থাকে মার্কেট প্রাইস এর থেকে। তো এখানে আ ৬ টা করে একেকটা সেট ছিল। আর এই ৬ টার সেটটা আমি ₹99 দিয়ে কিনেছি, মানে ৳৯৯ দিয়ে। আর বাজার থেকে যদি আমি ওই গ্লাসের সেটগুলো কিনতাম, মানে বাসনের দোকান থেকে, তো ওরা আমার থেকে মানে কম থেকে কম ৳১৫০ করে নিত। গতকালকে গাছ থেকে যে বড়ইগুলো পেড়েছিলাম, তো তার থেকে পাকা বড়ইগুলো দিয়ে আমি আজকে আচার করে নিবো। আর কাঁচাগুলো আরেকদিন রোদে শুকিয়ে তারপরে আচার করব। পাকাগুলো বেশি শুকালে আমার কাছে আচার অতটাও ভালো লাগে না। তাই একটু নরম থাকা অবস্থায় আচার করব। আচারটা রাখার জন্য আমার বয়াম লাগবে। তো এখানে ২ টা কাঁচের বয়াম নিয়েছি। ওই বয়ামগুলোতে আমের আচার করে রেখেছিলাম। আমের আচার শেষ হওয়ার পরে ওয়াহিদা মনে হয় বয়ামগুলো ধুয়ে রেখেছিল। অনেকদিন হয়ে গেছে, ভেতরে আলচে একটা গন্ধ চলে এসেছে। তাই ভালো করে বয়ামগুলো পরিষ্কার করে এখন রোদে দিয়ে দিব। যদিও আজকে অতটা রোদ নেই। তাই একটু আগে বয়ামগুলো ধুয়ে মানে হালকা রোদে আরকি শুকাতে দিব। রোদের অবস্থা দেখুন। রোদ নেই। তারপরে এই বাইরে আরকি সামান্য একটু বাতাস থাকে। বাতাসে হয়তো পানিটা ঝরে যেতে পারে। ওর জন্য ওখানে দিয়ে দিচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু রোদের এইরকম অবস্থা। এখন বাজে দুপুর ১২টা। তো ১২টার দিকে আমি দেখুন কোনো প্রস্তুতি ছাড়া পরনে যেই ড্রেসটা ছিল ওই ড্রেস পরেই আমার বোনের বাসায় চলে যাচ্ছি। যেহেতু আমার বোনের বাসা মানে সেজ বোনের বাসা আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। গাড়িতে করে যেতে ৫ থেকে ৬ মিনিট সময় লাগে। তো ওজন্য আর রেডিও হলাম না। আর আমার যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। আমার বোনের মেজো মেয়েটা আমাদের বাসায় ছিল। সেদিন বোনরা যাওয়ার সময় আরিয়ান মানে ওকে রেখে দিয়েছিল।
মানে ও যেহেতু ওর ফ্রেন্ড তাই ওকে যেতে দেয়নি। তো ওর স্কুল খোলা, আমার বোন বারবার ফোন করতেছেন ওকে নিয়ে দেওয়ার জন্য। তো ওকে দেওয়ার জন্য গাড়িটা আসছিল। মানে জুবাইর ওকে নিয়ে আসছিল, সেই সাথে আমিও চলে এলাম কোনো প্রস্তুতি ছাড়া। তো এখানে আসছি আরেকটা কারণে, আমার বোন কয়েকদিন থেকে ফোন করে বলতেছেন আ কয়েকটা লাউ নেওয়ার জন্য। এই কয়েকদিন আগে বাজার থেকে আমি ৳১০০ করে লাউ কিনে এনে খেয়েছি। আর এখন বাজারে লাউয়ের যে দাম, মানে লাউ এমনিতেও কাউকে দিলে দেখা যায় নিতে চায় না। বাজারেও লাউ মোটামুটি অনেকটা সস্তা। আর ওদের বাসায় মাশাআল্লাহ এবছর এত লাউ হয়েছিল, দেখুন এখনো মনে হয় ১০ থেকে ১২ টা লাউ গাছে আছে। এই যে দেখুন কি একটা অবস্থা। তো আমার বোন বলতেছেন লাউগুলো মাদ্রাসায় দিয়ে দিবেন। আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে যেখানে বাচ্চারা আর কি বোর্ডিং এ থাকে। তো ওই মাদ্রাসায় দিয়ে দিলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে। আমাকে বলেছিলেন ২-৩ টা লাউ নেওয়ার জন্য। কিন্তু দেখুন কি অবস্থা। যেই লাউ কাটতে শুরু করেছেন একটার পর একটা কেটে রাখতেছেন। জানি না এগুলো আমি নেব কিভাবে। তো এখানে অলরেডি ৫ টা কাটা হয়ে গেছে। ইতানো আবো কুটি কুটি হেলারে গো ইতা খালি খুদুনি তোর কাছো তোর আমার নজর লাগি যাব আমার এবার কিতা হইছে কুটি কুটি তাহক আডার তো সারা অন্য কোন নাই এদের গেছে। শুধু লাউ না, এখানে মিষ্টি কুমড়াও আছে। তবে মিষ্টি কুমড়াগুলো যেহেতু সংরক্ষণ করে রাখা যায় অনেকদিন, সেজন্য ওগুলো নিয়ে চিন্তা নেই। উম মানে পানি লাউগুলো আরকি। বিক্রিও করতে পারতেছেন না, আর খেতে, খেতেও মানে ওরা ক্লান্ত হয়ে গেছে। আশেপাশের সবাইকে দিতে, দিতে এখন নাকি আশেপাশের কেউও নিতে চায় না। তো লাউগুলো কি করা হবে সেটাই ওরা ভেবে পাচ্ছে না। তো আমি বললাম, "এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসাতে দিয়ে দাও।" তো এখানে ৬ টা কাটা হয়েছে। সে মানে সর্বমোট ৭ টা লাউ ওরা কেটে নিয়েছে। ডুলা আমার ঘর আছে বটু মিঠাই খাইছত নি হ্যাঁ খাইছত নি মিঠাই বটু রাগনি হ্যাঁ আমরা যে গাড়িতে করে এসেছিলাম, গাড়িকে বলেছি যে, "মাত্র ৫ থেকে ৭ মিনিট তুমি অপেক্ষা করো, আমরা আসতেছি।" তো এখন জুবাইর তাড়াহুড়ো করে লাউগুলো বস্তাতে ঢুকাচ্ছে। বস্তাতে ভরে মোটামুটি নিয়ে চলে যাব। মানে গাড়িওয়ালার তাড়াহুড়ো ছিল, সেজন্য আর গড়েও ঢুকতে পারিনি। বোনের বাসায় এসে ওই বাইরে থেকেই লাউ নিয়ে চলে এসেছি। এত তাড়াহুড়ো ছিল আর আমারও একটু তাড়াহুড়া। তো এদিকে দেখুন ওদের মাশাআল্লাহ অনেকটা ধনিয়া হয়েছে। আমি বারণ করছিলাম যে আমি বাজার থেকে ধনিয়া এনেছি। আর ধনিয়া লাগবে না। তারপরে ওই যে আপু ধনিয়া তুলতে শুরু করেছেন। তো যাই হোক এসেছি যখন নিয়ে যাই। লোকসান তো আর নেই। ইয়া আল্লাহ অত বেশি নিতাম কিলা। ভাবতেছি আজকে বাড়িতে গিয়ে লাউয়ের একটা দোকান খুলে বসবো। দেখা যাক বিক্রি করতে পারি কিনা। খাইতে নি আমার ছাগলের বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে আমাকে দেখে নাই। দেখুন কি অবস্থা আমাকে দেখেই। আসে নালে আইছে নি হুম আইছো নি খারা গেছে মা কেটে হইছে ছাগল তার বাচ্চাগুলোকে ফেলে রেখে চলে যায় আর সারাদিন ওর বাচ্চাগুলোকে আমার কুকুরটা পাহারা দেয়। দেখুন ছাগলগুলো যেই দেখলো বাড়ি থেকে নেমে এসেছে ওর সাথে সাথে চলে এসেছে। মানে ওরা যেদিকে যাবে ওদের আশেপাশেই ও ঘোরাঘুরি করবে। সবসময় ওদেরকে পাহারা দেয়। রাস্তার কোনো কুকুর যদি ছাগলের বাচ্চাগুলোর আশেপাশে আসে তাহলে কুকুরগুলোকেও ও মেরে তাড়িয়ে দেয়। মানে সবসময় ও যেন ছাগলের বাচ্চাগুলোর বাবার দায়িত্ব পালন করে। দেখুন এখানে এসে বাচ্চাগুলো দাঁড়িয়ে পড়েছে আর ও দাঁড়িয়ে পড়েছে। মানে এইরকম আরকি। সারাদিন বাচ্চাগুলোকে পাহারা দিবে। আর ছাগলের বাচ্চাগুলোও মানে আমাকে এত পছন্দ করে, অনেকক্ষণ আমাকে দেখে নাই। তো আমাকে যেই দেখলো ওরা বাড়ি থেকে কিন্তু দৌড়ে আমার কাছে এসেছে। তো যাই হোক লাউগুলো অনেক কষ্ট করে বাড়িতে উঠানো হচ্ছে। এই দেখুন এখানে অনেকগুলো লাউ। ১ টা না ২ টা না ৭ টা লাউ আনা হয়েছে। তো এর থেকে আমি একটা লাউ রাখবো। কোনটা রাখবো ঠিক করতে পারতেছি না। কচি দেখে ছোট একটা লাউ রাখবো। আমাদের ঘরেও এখন লাউ রান্না করলে কেউ খেতে চায় না। গতকালকেও অনেকটা তরকারি ফেলেছি, লাউ তরকারি। তো আজকে লাউটা রেখে দিব।
আরো একদিন পরে রান্না করব। আসলে শীতকালীন লাউয়ের ডিমান্ডটা একটু কম থাকে। আর এই বছর বাজারে মোটামুটি সবজি সস্তা, কিন্তু সব সবজির তুলনায় লাউটা একটু বেশি সস্তা। তো এখান থেকে একটা আমি রাখবো, একটা আমার বাবি নিবেন। আর বাকি ৫ টা আমি বিকালবেলা জুবাইরকে দিয়ে আমাদের বাড়ির পাশের ওই মাদ্রাসাটাতে আরকি পাঠিয়ে দিব। তারপরে চলে এসেছি আচারটা রান্না করার জন্য। এখানে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর কিছু রসুন কুচি। এখন দিয়ে দিব বড়ইগুলো। বড়ইগুলোর বুটা ফেলে ধুয়ে পরিষ্কার করে একটু পানি জড়িয়ে দিয়ে দিলাম। আর আজকের এই আচারটা আমি টক, ঝাল, মিষ্টি আচার করব। যেহেতু বড়ই এখনো গাছে আছে, তারপরে অনলি মিষ্টি আচার করব। আজকেরটাতে একটু বেশি করে ঝাল মেশাবো। টক, ঝাল, মিষ্টি আচারটাই আমার কাছে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন বড়ইগুলোকে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব, যাতে বড়ইগুলোর ভেতরের দিকটা সেদ্ধ হয়। আর অন্যদিকে আমি বড়ইয়ের আচারের জন্য যে মশলাটার প্রয়োজন সেটা করে নেই। দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, সেই সাথে দিলাম একটু মৌরি আর পাঁচফোড়ন। একটু ধনিয়া দিলে ভালো হতো, কিন্তু আমার বাসায় ধনিয়াটা নেই। আর বড়ইয়ের আচারটা যেহেতু আমাকে আজকেই করতে হবে, তাই ধনিয়া ছাড়াই করে নিচ্ছি। এদিকে বড়ইটাও মোটামুটি গলে যাচ্ছে। আমি বেশি গলাবো না, আমার কাছে একটু আস্ত আস্ত বড়ই থাকতে ভালো লাগে। তাই ওই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার আগ পর্যন্ত বড়ই মানে যতটা গলার গলে যায়, আর চিনি দেওয়ার পরে বড়ই আর অতটাও গলে না। বড়ইগুলো একটু ফুলতে শুরু করে। তো আমার বড়ইগুলোর মধ্যে বেশিরভাগ বড়ই গলে গেছে, আর কিছুটা একটু আস্ত আস্ত রয়েছে। তো ওই অবস্থায় আরকি আমি চিনিটা দিয়ে দিলাম। এখন চিনি থেকে শিরাটা বের হবে। আর চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি আচারটা করে নিব। একেবারে ঢাকনা দিয়ে রেখে দিলে হবে না, সবসময় নাড়াচাড়া করতে হবে। তো এদিকে আমি সবকটা উপকরণ একসাথে গুঁড়ো করে আচারের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখানে প্রায় ২.৫-৩ কেজির মতন বড়ই হবে। আমি আসলে বড়ইটার ওজনটা মেপে দেখিনি। আনুমানিক ওরকম হবে। আর আমি একটা বড় হাঁড়িতে আচারটা বসিয়েছি। এখন দিয়ে দিব একটু ভিনেগার। পরিমাণ মতো একটু ভিনেগার দিয়েই দিলাম। হয়ে গেছে। এখন আরেকটু সময় আচারটা নেড়েচুড়ে আমি রান্নাটা করে নিব। আচারটা প্রায় হয়ে গিয়েছে। শুধু চিনি থেকে যে শিরাটা বেরিয়েছে ওটা একটু শুকানোর অপেক্ষায়। চুলার আঁচটা কমিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে চিনির শিরাটা একটু শুকিয়ে নামিয়ে নিব। গতকালকে ছাগলের বাচ্চাগুলোকে গোসল করিয়েছি, তাই ওদের শরীরটা একেবারে পরিষ্কার। আর ছাগলের বাচ্চাগুলো আমাকে দেখতে আবার কুলে উঠতে চায়, তাই ওদেরকে একটু কুলে নিয়ে আদর করতে আমার ভালোই লাগে। তো একটা একটা করে সবকটাকে একটু আদর করলাম। আর এই কালোর মধ্যে যে ছোট বাচ্চাটা, ওটা আমার বেশি কুলে উঠতে চায়। তো যাই হোক, আমি এখন ওদেরকে তাদের ঘরে ঢুকিয়ে রাখবো। ওদের মা এখনো আসে নাই, আর বিকালবেলা অনেকটা ঠান্ডাও পড়ে যায়, তাই ওদের ঘরে ঢুকিয়ে দিচ্ছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। আগে ছাগলটার জন্য বেশি মায়া ছিল, এখন বাচ্চাগুলো আসায় মানে ছাগলটাকে প্রায় সবাই ভুলে যাচ্ছে। ছাগলের বাচ্চাগুলোর প্রতি মায়াটা বেড়ে গেছে। সবাই এখন বাচ্চাগুলোকেই কি আদর করে। হয়েছে? কি? যাও যাও যাও, আর না আর না, যাও যাও যাও। এই মাথা বার করি দের। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।